আমি ফিরোজা। যখনই আমি বরের কাছে যাওয়ার চেষ্টা করতাম, তখনই আমার বর আমার থেকে অনেক দূরে পালাতো। যখনই আমি বরকে আদর করতে যেতাম, তখনই সে অনেক বেশি ঘাবড়ে যেত এবং কিছু না কিছু বাহানা করে আমার থেকে কেটে পড়ত। তারপর বিয়ের ১ মাস পরে জানতে পারি যে আমার বর নাকি একজন সমকামী পুরুষ, এবং আমি নিজের চোখে সবকিছু দেখেছিলাম যে কিভাবে আমার বর নিজের পোশাক খুলে। আসলে আমি ও ভাই একাই থাকতাম। কারণ বাবা-মায়ের মারা যাওয়ার পরে আমি আমার ভাইকে একাই মানুষ করেছিলাম। আমার ভাই আমার থেকে বয়সে প্রায় ৮ বছরের ছোট। আমার ভাইয়ের নাম বিট্টু। আমার বাবা-মায়ের মারা যাওয়ার পরে তাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়ে মানুষ করেছিলাম। এখন সে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং একটা ভালো কোম্পানিতে চাকরিও করছে। আমার ভাই আমাকে খুব ভালোবাসে এবং খুব গর্ব করে যে সে আমার মতো একজন এত দায়িত্বশীল অভিভাবক পেয়েছে, যে কিনা নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছে শুধুমাত্র নিজের ভাইয়ের ভালো ভবিষ্যতের জন্য। এবং এটা সত্যি কথা যে আমি আমার ভাইয়ের জন্যই কিন্তু নিজের সব কিছু ত্যাগ করে দিয়েছিলাম। কিন্তু একদিন আমি যখন বাজার করে বাড়ি ফিরে আসি, তখন দেখি যে আমার ভাইয়ের সঙ্গে একটা মেয়ে দেখা করতে এসেছে। সেদিন আমি বুঝে গেছিলাম যে আমার ভাইয়ের ওই মেয়েটার সঙ্গে নিশ্চয়ই বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। এবং আমার ভাইকে যখন জিজ্ঞেস করেছিলাম যে ওই মেয়েটি কে, তখন আমার ভাই আমাকে সত্যি কথাই বলেছিল যে সে ওই মেয়েটাকে নাকি অনেক ভালোবাসে। তারপর আমি আমার ভাইকে বলেছিলাম, তুই যার সঙ্গে বিয়ে করতে চাস, আমি তার সঙ্গেই তোর বিয়ে দিব। এবং আমার ভাই যাকে ভালোবাসতো সেই মেয়েটির নাম নাফিসা। নাফিসা খুব ভালো মেয়ে ছিল। নাফিসা আমার ভাইকে ভীষণ ভালোবাসতো। তারপর তাদের দুজনের ব্যাপারে সবকিছু খোলসা হওয়ার পরে আমি নিজেই নাফিসার মা ও দাদার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করেছিলাম এবং নাফিসা ও আমার ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলেছিলাম। এবং আমি এটা খুব ভালোভাবেই জানতাম যে নাফিসার মা ও দাদার এই বিয়েতে কোনো আপত্তি হবে না, কারণ আমার ভাই তো একটা ভালো কোম্পানিতে জব করত। নাফিসার মা কিন্তু আমার ভাইয়ের সঙ্গে নাফিসার বিয়ে দিতে রাজি হয়েছিল, কিন্তু আমার সামনে একটা শর্ত রেখেছিল। এবং সেই শর্তটা শোনার পরে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে, ভাই, তুই যতদিন নিজের সংসার না করবি, ততদিন আমি নিজে বিয়ে করব না। আসলে আমার ভাই যখন কোম্পানিতে চাকরি পেয়ে গেছিল, তারপরে সে আমাকে প্রত্যেকদিন বলতো, দিদি, তুমি আর কতদিন আমার জন্য নিজের সব আশা ও স্বপ্ন ত্যাগ করবে? এবার তো তুমি বিয়ে করো। সে প্রতিদিন আমার বিয়ে নিয়ে আমার সঙ্গে কথা বলতো। কিন্তু আমি তাকে জবাব দিয়ে দিয়েছিলাম যে সে যতদিন বিয়ে না করছে, তার আগে আমি নিজের সংসার গড়তে পারবো না। কিন্তু সেদিন যখন নাফিসার বাড়ি গেছিলাম আমার ভাইয়ের বিয়ে পাকা করার জন্য, তখন সেদিন সব কথাবার্তা পাকা হওয়ার পরে নাফিসার মা আমার সামনে একটা শর্ত রেখেছিল। এবং শর্তটা এই ছিল যে তাদের বাড়ির প্রথা অনুযায়ী নাকি আমাকে নাফিসার দাদার সঙ্গে বিয়ে করে তাদের বাড়িতে আসতে হবে। তবেই নাকি নাফিসার বিয়ে আমার ভাইয়ের সঙ্গে দিবে। এবং তাদের বাড়িতে নাকি এই প্রথাটা বহু বছর আগে থেকে চলে আসছে। আমি তখন নাফিসার মাকে বলেছিলাম, এখনকার যুগে তো এসব প্রথা আর কেউ মেনে চলে না। তখন নাফিসার মা জবাব দিয়েছিল যে আমি যদি নাফিসার দাদাকে বিয়ে না করি, তাহলে নাফিসার বিয়েও নাকি আমার ভাইয়ের সঙ্গে কোনো মতেই দিবে না। সেদিন নাফিসার মায়ের এই অদ্ভুত শর্তটা শুনে আমি ও আমার ভাই অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। তারপর আমার কিছু বলার আগেই আমার ভাই নাফিসার মাকে, মানে তার হবু শাশুড়ি মাকে বলেছিল, আন্টি, আজকে আমাদের বিয়ের কথা পাকা করতে পারবো না। আমাদের চিন্তাভাবনা করার জন্য কিছু দিনের সময় লাগবে। তারপর সেদিন বাড়িতে এসে আমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। এটা ভেবে যে আমি যেই ছেলেটাকে চিনি না ও জানি না, সেই ছেলেটাকে হঠাৎ করে কিভাবে বিয়ে করতে পারি, সেই ছেলেটার সঙ্গে হঠাৎ করে কিভাবে সংসার গড়তে পারি। এদিকে আমার ভাই নাফিসাকে ভীষণ ভালোবাসতো। আর আমি যদি নাফিসার দাদাকে বিয়ে না করি, তাহলে আমার ভাই তার ভালোবাসাকে কোনো দিন পাবে না। সে চিরকালের মতো নাফিসাকে হারিয়ে দিবে। এই সব কিছু ভেবে আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। তখন হঠাৎ করে আমার ভাই আমার হাত ধরে বলল,
দিদি, তুমি এত কি ভাবছো? আমি চাই না যে তুমি বাধ্যতামূলকভাবে নাফিসার দাদার সঙ্গে বিয়ে করো, তাও শুধুমাত্র আমার খুশির জন্য। কারণ আমি এত স্বার্থপর হতেই পারি না যে কিনা আমার নিজের খুশির জন্য তোমার বলিদান দিব। তাই বেশি ভাবনা চিন্তা করে লাভ নেই। আর ওরা যদি আবার এই প্রথার কথা বলে তাহলে আমি বলে দেব যে আমরা এই প্রথা মানব না। তাতে ওরা যদি নাফিসার বিয়ে আমার সঙ্গে না দেয় তাহলেও আমার কোনো কষ্ট হবে না। কারণ আমার কাছে আমার দিদি আগে। তুমি আমার জন্য ছোটবেলা থেকেই এত কিছু করেছ। আর আজ যখন আমার পালা, তবে কিভাবে আমি পেছনে সরতে পারি? ঠিক ওই সময় নাফিসার মা আমার মোবাইলে ফোন করে এবং ফোনটা আমার ধরার আগে কিন্তু আমার ভাই ধরেছিল এবং নাফিসার মাকে বলেছিল, আন্টি, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি নিজের খুশির জন্য দিদির জীবন বলিদান করতে পারবো না। কারণ আমি জোর করে আমার দিদিকে কারো সঙ্গে বিয়ে করতে বলতে পারি না। কারণ আমার দিদি এখন বিয়ে করতে প্রস্তুত নয়। তখন নাফিসার মা আমার ভাইকে বলেছিল, তাহলে তুমিও নাফিসাকে চিরকালের মতো ভুলে যাও। তোমার দিদি যদি আমার ছেলেকে বিয়ে না করে তাহলে আমিও আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দিতে পারবো না। আমরা আমাদের প্রথার খেলাপ যেতে পারবো না। আমার ভাই নাফিসার মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে এখনকার যুগে তো এই প্রথার কোনো মূল্য নেই। কিন্তু তা সত্ত্বেও উনি আমার ভাইকে খোলসা করে বলে দিয়েছিলেন যে উনি নাকি কোনো মতেই নাফিসার বিয়ে আমার ভাইয়ের সঙ্গে আর দিবেন না, যতক্ষণ না আমি নাফিসার দাদার সঙ্গে বিয়ে করতে রাজি হচ্ছি। এবং উনি এটাও বলেছিলেন যে এটা তো সব মেয়েদের ভালোর জন্যই প্রথাটা করা হয়েছে। কারণ আমার ভাই যদি নাফিসার সঙ্গে দুর্ব্যবহার করে তাহলে আমাকেও কষ্ট পেতে হবে। এবং এই প্রথাটা জারি থাকলে নাকি প্রত্যেকটা মেয়ে নিজের শ্বশুরবাড়িতে সুখে থাকবে। যখন নাফিসার মা এই বিয়েতে রাজি হয়নি তখন বাধ্য হয়ে আমাকেই এই বিয়েতে রাজি হতে হয়েছিল। কারণ আমি আমার ভাইয়ের কষ্ট ভালোভাবেই বুঝতাম এবং তাকে ভীষণ ভালোবাসতাম। আমি নিজের চাইতেও আমার ভাইকে বেশি ভালোবাসতাম। আর শুধুমাত্র ভাইয়ের খুশির জন্য আমি একটা অজানা অচেনা ছেলেকে হঠাৎ করে বিয়ে করতে রাজিও হয়ে গেছিলাম। বিয়ের পরে তো আমি নিজের শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম এবং নাফিসা আমার ভাইয়ের সঙ্গে আমার বাড়ি চলে গেছিল। বিয়ের দিন রাতে আমি ভীষণ ভয়ে ছিলাম, এটা ভেবে যে আমার বর না জানি কী ধরনের বা কেমন স্বভাবের মানুষ হবে। কারণ আমি তো এর আগে তার সঙ্গে কখনো কথাও বলিনি। কথা বলা তো অনেক দূরের কথা, আমি তো প্রথমবার তাকে দেখেছিলাম। তাই বাসরাতে আমি যখন নিজের মনে অনেকগুলো প্রশ্ন নিয়ে বসেছিলাম তখন রাত্রি 10টার সময় আমার বর ঘরের ভিতরে আসে। সেদিন আমার ঘুমও আসছিল, যেহেতু আমি অনেক বেশি ক্লান্ত ছিলাম এবং মনের মধ্যে একটা আলাদা অনুভূতিও ছিল। তাই ঘুমটাকে দূরে সরিয়ে দিয়ে নিজের বরের ব্যাপারেই ভাবছিলাম। তারপর বর যখন আমার সামনে আসে তখন আমি আরও বেশি ঘাবড়ে গেছিলাম। তারপর আমার বর যখন আমাকে দেখে বুঝতে পারল যে আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছি, তখন সে আমার পাশে বসে অনেক ভালোবেসে আমার হাত দুটোকে চেপে ধরে বলল, ফিরোজা, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? আমি তখন মাথাটা নিচু করে বরের কথাই শুনছিলাম। বর তখন আমাকে বলল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি জানি তোমার ইচ্ছে ছিল না আমাকে বিয়ে করার। তুমি শুধু তোমার ভাইয়ের খুশির জন্য আমাকে বিয়ে করেছ। ও দ্বিতীয়ত, তুমি আমাকে চেনো না, জানো না। তারপর বর আমার সঙ্গে এতটাই নম্রভাবে কথা বলেছিল যে আমি তার নম্র কথা ও ভদ্র ব্যবহারে তার দিকে আকৃষ্ট হয়েছিলাম এবং সেদিন অর্ধেক রাত পর্যন্ত শুধু আমরা গল্পই করেছিলাম। তারপর অর্ধেক রাতে বর আমাকে অনেক ভালোবেসে আমার হাতে আলতো চুমু দিয়ে বলল, ফিরোজা, আমি ঘরের লাইটটা বন্ধ করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো, আমি নিচে থেকে জল নিয়ে আসছি। ফিরোজা, আমি জানি আজকে তুমি অনেক বেশি ক্লান্ত আছো, তাই আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম। তারপর বরের দুষ্টুমি ভরা কথা শুনে আমি তো লজ্জায় লাল হয়ে গেছিলাম এবং সেদিন বরের সঙ্গে গল্প করার পরে আমি বুঝতে পেরেছিলাম যে উনি অনেক নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন এবং আমি তো এই রকমই কোনো একজনকে নিজের জীবনে চেয়েছিলাম যে আমাকে অনেক ভালোবাসবে এবং যে খুব ভদ্র হবে। তারপর আমার বর যখন ঘরের লাইটটা বন্ধ করে নিচে যায় জল নিয়ে আসতে,
তখন আমি নিজের মোবাইলটা হাতে নিতেই দেখি যে আমার ভাইয়ের অনেকটা মিস কল ছিল। তার মিস কল দেখে আমি তৎক্ষণাৎ ভাইকে ফোন করেছিলাম। ভাইকে ফোন করার মাত্রই সে ফোন রিসিভ করে আমাকে বলল, "দিদি তুমি ঠিক আছো তো? ওখানে সব কিছু ঠিক আছে তো? জামাইবাবুর ব্যবহার কেমন?" আমি তখন খুব খুশি হয়ে আমার ভাইকে বললাম, "ভাই, তুই একদম চিন্তা করিস না। আমি যদি নাফিসার দাদাকে বিয়ে না করতাম তাহলে জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিতাম। কারণ নাফিসার দাদা ভীষণ ভালো মানুষ। সে খুব দয়ালু, সহনশীল ও খুব যত্নশীল। তার ব্যবহার খুবই নম্র। আমি যেমন জীবনসঙ্গী চেয়েছিলাম সে ঠিক সেই রকম। তাই আমি নাফিসার দাদাকে বিয়ে করে খুব খুশি আছি। তাই তুই আমার জন্য একদম চিন্তা করিস না। আমি খুব ভালো আছি এবং আমার শাশুড়ি মাও খুব ভালো মানুষ।" তারপর ভাইয়ের সঙ্গে কথা বলার পরে আমি যখন মোবাইল ফোনটা টেবিলে রেখে দিয়ে চুপচাপ শুয়ে পড়ি, তার কিছুক্ষণ পরে দরজা খুলে আমার বর ঘরের ভেতরে আসে। ওই সময় আমি নিজের চোখ বন্ধ করেই শুয়েছিলাম, যদিও বা আমার ঠিকঠাকভাবে ঘুম আসেনি। আমি বুঝতে পেরেছিলাম ঘরের দরজা খুলে নিশ্চয়ই আমার বর ঢুকেছে। তারপর ওই অন্ধকার ঘরে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়েছিল। তারপর সারা রাত ধরে উনার ভালোবাসা ও আদর পেয়ে আমি অনেক খুশি ছিলাম। এইভাবে প্রত্যেকদিন রাতে ঘর অন্ধকার করে আমার বর আমার সঙ্গে, আর আমিও তার ভালোবাসা ও আদর পেয়ে সন্তুষ্ট ছিলাম। কিন্তু একদিন আমি যখন পা পিছলে পড়ে যাচ্ছিলাম তখন আমার বর আমাকে ধরেছিল এবং আমি ভয়ে তাকে জড়িয়ে ধরে নিয়েছিলাম। আমি যখন আমার বরকে জড়িয়ে ধরেছিলাম তখন জানি না কেন আমার মনে হয়েছিল যে আমি আমার বরকে প্রথমবার ছুঁয়ে দেখেছি। কিন্তু জানি না আমাকে কেন এরকম অনুভব হয়েছিল। কারণ প্রত্যেকদিন রাতে তো আমার বর আমাকে অনেক আদর করত। তা সত্ত্বেও আমার মনে এইরকম অনুভূতি হওয়াটা খুবই অস্বাভাবিক ছিল। ওদিকে বিয়ের পরের দিনই আমাদের বাড়িতে আমার বরের বন্ধু এসেছিল। সে আমার বরের শুধু বন্ধু নয়, সে আমার বরের বিজনেস পার্টনার ছিল। সে আমাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে এসেছিল। কিন্তু আমাদের বিয়ে হতে প্রায় ১৫ থেকে ২০ দিন হয়ে গেছিল। তখনও কিন্তু আমার বরের বিজনেস পার্টনার আমাদের বাড়িতেই ছিল এবং আমার বর সারাদিন কিন্তু তার বিজনেস পার্টনারের সঙ্গেই নিজের কাজে ব্যস্ত থাকত। কিন্তু রাত হতেই আমার বর আমাকে সময় দিত এবং ঘরের লাইট বন্ধ করে সারা রাত আমাকে ভালোবাসত। এইভাবে প্রায় আমার শ্বশুরবাড়িতে ২৫ দিন কেটে যায় এবং আমি আমার বরের সঙ্গে ভীষণ খুশি ছিলাম। কিন্তু সেদিন আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে যায় যখন আমি আমার বরের বন্ধুর ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতে যাই। তখন দরজা খুলে ভেতরের দৃশ্য দেখে তো আমার মাথা পুরো ঘুরে ওঠে। কারণ এতদিন ধরে আমার সঙ্গে রাত কাটিয়েছিল আমাদের বাড়ির চাকর রুহুল। আমাদের বাড়ির চাকরের নাম রুহুল। সে নাকি প্রায় ৩-৪ বছর ধরে আমার শ্বশুর বাড়িতে কাজ করে। আর প্রত্যেক দিন রাতে ঘরের লাইট বন্ধ করে আমার বরের জায়গায় কাজের লোক আমার কাছে এসে শুয়ে পড়ত। তারপর সারা রাত ধরে ওই কাজের লোক আমাকে, আর এই কারণেই দিনের বেলাতে যখনই আমি বরের সংস্পর্শে যেতাম তখনই মনে হতো আমার বর যেন একটা আলগা পুরুষ। এমনকি দিনের বেলা কখনো আমার বর আমার কাছে আসতো না এবং সেদিন নিজের চোখে ওই সব দেখার পরে আমার কাছে সব কিছু খোলসা হয়ে গেছিল। সেদিন যখন ওই ঘরের দরজা খুলেছিলাম তখন দেখেছিলাম যে আমার বর ও তার বিজনেস পার্টনার বা তার বন্ধু নিজেদের পোশাক খুলে দুজনে একে অপরের সঙ্গে নোংরামি করছিল এবং আমার নামের বর একজন সমকামী পুরুষ ছিল। সেদিন আমি সব কিছু বুঝে গেছিলাম। যারা কিনা পুরুষ হয়েও পুরুষের প্রতি আকর্ষিত হয়, মেয়েদের দিকে নয়, তারা ছেলেদের দিকে আকর্ষিত হয় এবং এত বড় সত্যি কথা আমার শাশুড়ি মা আমার থেকে লুকিয়েছিল। উনি সব কিছুই জানতেন যে তার ছেলে একজন সমকামী পুরুষ। তা সত্ত্বেও সমাজের চোখে ভালো সাজার জন্য আমার বিয়ে তার সমকামী ছেলের সঙ্গে দিয়েছিল, যাতে সমাজের লোকেরা তাদের প্রশ্ন করতে না পারে যে তার ছেলে এত বছর ধরে বিয়ে কেন করেনি। আর আমার শাশুড়ি মা প্রথার নাম করে আমাকে বাধ্য করেছিল তার সমকামী ছেলের সঙ্গে বিয়ে করতে। আর এদিকে প্রত্যেকদিন রাত্রিবেলা আমার বর ঘরের লাইট বন্ধ করে দিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যেত এবং নিজের চাকরকে
আমার কাছে পাঠিয়ে দিত, যেটার আমি টেরও পাইনি। আর এই জন্যই দিনের বেলায় কখনো বরের স্পর্শ পেলে আমাকে মনে হতো যেন আমার বর একজন আলগা পুরুষ। তারপর সবকিছু সত্যি কথা জানতে পেরে আমি আমার বরের গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তোমাকে কে অধিকার দিয়েছে এইভাবে আমার জীবনটাকে নষ্ট করার? আমার সমকামী বর তখন হেসে বলেছিল, তুমি তো প্রত্যেকদিন রাতে সুখ পেয়ে যাচ্ছ আমার চাকরের কাছ থেকে, তাহলে আর বেশি গাল বাজাচ্ছ কেন? শোনো ফিরোজা, বেশি বাড়াবাড়ি করলে আমার বন্ধুকে বলবো তোমার সঙ্গে রাত কাটাতে। তাই চুপচাপ মুখ বন্ধ করে আমার বাড়িতেই থাকো এবং যেটা হচ্ছে সেটা হতে দাও। নইলে সবাইকে বলবো তুমি আমার চাকরের সঙ্গে মুখ কালো করেছ। ওই সময় আমার শাশুড়ি মা ওই ঘরে এসে উপস্থিত হয়েছিলেন। শাশুড়ি মাকে দেখে ভেবেছিলাম যে এবার উনাকে উনার ছেলের ব্যাপারে সবকিছু সত্যি কথা বলবো এবং এর একটা বিহিত বের করব। কিন্তু শাশুড়ি মাকে যখন আমি তার ছেলের ব্যাপারে সবকিছু সত্যি কথা বললাম, যে তার ছেলে একজন সমকামী পুরুষ, তার ছেলে একটা অন্য ছেলের সঙ্গে মানে তার বিজনেস পার্টনারের সঙ্গেই সম্পর্ক রেখেছে, এই কথাটা শুনে আমার শাশুড়ি আমার হাত ধরে বললেন, দেখো ফিরোজা, এটা আমার ছেলে। আমি আমার ছেলেকে খুব ভালোভাবে চিনি ও জানি এবং আমি তার ব্যাপারে সব কিছুই জানি। শাশুড়ি মায়ের মুখে এই কথাটা শুনে আমি তো অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম যে উনি সব কিছু আগে থেকেই জানতেন। তা সত্ত্বেও একটা এই রকম পুরুষের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন কেন, যে কিনা একজন সমকামী। আমি তখন শাশুড়ি মাকে বলেছিলাম, আপনি আমার সঙ্গে এত বড় অন্যায় করতে পারলেন? আমি কিন্তু আপনাদের নামে থানায় গিয়ে কেস করব। আমার শাশুড়ি মা তখন আমার হাতটাকে চেপে ধরে বললেন, ফিরোজা, বেশি বাড়াবাড়ি একদম করবে না। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমার ছেলের সত্যিটা একদিন না একদিন সমাজের লোকের সামনে বেরিয়ে চলে আসবে, যেটা আমি কখনোই চাই না, এবং সবাই তখন আমাদের উপরে ছি ছি করবে। তাই তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। আমি তখন আমার শাশুড়ি মাকে বলেছিলাম, আপনি কী ধরনের মানুষ? আপনি নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছেন? আপনি শুধু নিজের মান সম্মানের কথা ভেবে আমার জীবনটাকে নষ্ট করলেন। আপনার কোনো অধিকার নেই আমার জীবন নষ্ট করার। আমি আপনাদের কোনো হুমকি থেকে ভয় পাই না। তাই আমি সব কথা আমার ভাইকে বলে দিব। এই কথা বলে আমি যখন আমার ভাইকে ফোন করতেই যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি আমার কাছে এসে বললেন, তোমার ভাইকে ফোন করার আগে আমি তোমাকে কিছু দেখাতে চাই। তারপর উনি নিজের মোবাইল বের করে আমাকে যে ভিডিওটা দেখিয়েছিলেন সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। কারণ ওই ভিডিওতে আমার ও কাজের লোকের রাত কাটানোর দৃশ্য ছিল এবং আমার শাশুড়ি আমাকে হুমকি দিয়ে বলেছিলেন যে আমি যদি আমার ভাইকে এইসব কথা বলি তাহলে এই ভিডিওটা নাকি ফাঁস করে দিবেন এবং সবাইকে বলবেন যে আমার নাকি কাজের লোকের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে। আমি কিন্তু তাও ভয় পাইনি, কারণ আমি তো কোনো অন্যায় করিনি বা অপরাধ করিনি। আমার সঙ্গে তারাই অন্যায় করেছিল। তাই আমি আমার ভাইকে ফোন করে সাহস করে সব কিছু সত্যি কথা বলেছিলাম এবং সেদিন আমার ভাই আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে গেছিল এবং সেদিন আমার ভাই আমার শাশুড়ি ও বরকে হুমকি দিয়েছিল যে যেমন করেই হোক না কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি দিবে। তারপর সেদিন বাড়ি আসার পরে আমিও আমার ভাই থানায় গিয়ে আমার শাশুড়ি ও বরের ব্যাপারে কেস করেছিলাম। নাফিসা প্রথমে তো তার মা ও ভাইয়ের ব্যাপারে এই কথাটা বিশ্বাস করতে রাজি ছিল না, কারণ নাফিসা নিজেও জানত না যে তার ভাই একজন সমকামী পুরুষ ছিল। তারপর সেদিন থানা থেকে লোক এসে যখন আমার শাশুড়ি ও আমার বরকে তুলে নিয়ে গেছিল তখন আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম, আপনি তো আমার সঙ্গে অনেক অন্যায় করেছেন জেনে শুনে, তাহলে আমার ভাই যদি আপনার মেয়ের সঙ্গে অন্যায় করে তাহলে এবার আপনাকে কেমন লাগবে? আর আপনি তো এই কারণেই এই বিয়েটা দিয়েছিলেন যাতে আমি ও নাফিসা নিজেদের শ্বশুরবাড়িতে ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। আমার কথা শুনে নাফিসার মা আমার হাত ধরে কান্নাকাটি করে আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিল, ফিরোজা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু দয়া করে আমার মেয়েকে কোনো কষ্ট দিও না, কারণ এতে ওর কোনো দোষ নেই। নাফিসা এই ব্যাপারে কিছুই জানে না। আমি তখন আমার শাশুড়ি মাকে বলেছিলাম,
আমি আপনার মতো নয়। আমি অন্যের কষ্টটা বুঝি। ওই সময় আমার ভাই তার শাশুড়ি মাকে বলেছিল, আপনাকে মা বলতে আমার ঘৃণা হচ্ছে। এমনকি নাফিসাও তার মা ও দাদাকে বলেছিল, ছি, তোমরা এতটা নিচু মনের মানুষ। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আজকের পর থেকে তোমাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তারপর পুলিশে আমার শাশুড়ি ও বরকে থানায় গ্রেপ্তার করে নিয়ে গেছিল। সেদিনের পর থেকে আমরা তাদের সঙ্গে আর কোনো রকম যোগাযোগ বা সম্পর্ক রাখিনি। সেদিন আমার ভাই আমার কষ্ট দেখে আমার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল। ও বলেছিল, দিদি, আজ তোমার এই অবস্থা হয়েছে শুধুমাত্র আমার জন্য। কারণ তুমি শুধু আমার কথা ভেবে ওই লোকটাকে বিয়ে করেছিলে। আর আজ ওই লোকটা তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। আমি তখন ভাইয়ের মাথায় অনেক স্নেহ করে হাত বুলিয়ে বলেছিলাম, এতে তোর কোনো দোষ নেই রে, এটা আমার কপালে ছিল। এখন আমি আমার ভাই ও ভাবির সঙ্গেই আছি এবং আমার জীবনে ঘটে যাওয়া ওই দিনগুলোকে খুব কষ্টে ভুলে গিয়ে তাদের সঙ্গে খুব খুশি আছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনো দিন বিয়ে করব না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।